দারুণ দর্শন করেছি, দারুণ দারুণ। কি অসাধারণ লাগছে। এই যে আমাদের ধর্মশালায় লিফট আছে, জানলা খুললেই মন্দির দেখা যাচ্ছে। একবার দেখা সামনে নিয়ে গিয়ে। ওয়াও। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কম খরচে কিভাবে মহাকালেশ্বর দর্শন করবেন, কোথায় থাকবেন, কিভাবে যাবেন এবং উজ্জয়িনীর গুরুত্বপূর্ণ সাইট সিনগুলো কিভাবে ঘুরবেন। আজ আমাদের গন্তব্য ওমকারেশ্বর, নর্মদা নদীর পবিত্র তীরে মান্ধাতা দ্বীপে অবস্থিত। এই তীর্থক্ষেত্রের সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ পুরাণ কথা। কথিত আছে একসময় রাজা মান্ধাতা এই নর্মদার তীরে ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন, আর এই কারণেই নর্মদার তীরে প্রতিষ্ঠিত হয় ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আরও আশ্চর্যের বিষয়, নর্মদার মাঝখানে থাকা এই দ্বীপের আকৃতি অনেকটা ওঙের মতন বলেই এই নাম ওমকারেশ্বর, ওঙের ঈশ্বর। কিন্তু এই মন্দিরের পেছনে আসল কাহিনী কি? কেন নর্মদা তীরকেই বেছে নেওয়া হয়েছিল? নর্মদা নদীর সঙ্গে ওমকারেশ্বরের সম্পর্কটাই বা কী? এই ভিডিওতে শুধু মন্দির দর্শন নয়, দেখাবো ওমকারেশ্বরের সম্পূর্ণ সাইট সিন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে কম খরচে ঘুরবেন, মন্দির দর্শনের নিয়মকানুন এবং আশেপাশের কোন কোন জায়গা একসঙ্গে ঘুরে নিতে পারবেন। অর্থাৎ মহাকালেশ্বরের পর এবং ওমকারেশ্বরের একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ওমকারেশ্বর যাওয়ার আগে এই ভিডিওর প্রতিটা তথ্য আপনাদের কাজে লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের ওমকারেশ্বরের ট্যুর গাইড। হর হর মহাদেব। আমার সাথে সবাই একসাথে বলো। আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে ওমকারেশ্বর আমরা কিভাবে ঘুরবো। ওমকারেশ্বর তো আমরা উজ্জয়ন ঘুরে ওমকারেশ্বর যেতে পারি, কিন্তু অনেকে ওমকারেশ্বর উজ্জয়ন একসাথে ঘুরতে চায়, অনেকে ওমকারেশ্বরে শুধু আলাদা করে ঘুরতে চায়। কারণ কি? নর্মদা পরিক্রমার জন্য। এখানে নর্মদা নদী, যে নদীর জলে বলা হয় যে স্বয়ং মহাদেবী, প্রত্যেকটা পাথর নাকি স্বয়ং মহাদেব। আজ সেই শহর যেখানে বলা হয় যে সব থেকে যে পবিত্রতম নদী, আমরা বলি যে আমাদের এই সাইডে আমরা থাকি বলে গঙ্গা, কিন্তু সব থেকে পবিত্র নদী কিন্তু হচ্ছে মা নর্মদা, তারপরেও গঙ্গা, দুজনকে একই রকম বলা হয়। তো সেই হচ্ছে নর্মদা নদী। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, নতুন ট্যুর গাইড নিয়ে। আর আজকে হচ্ছে এই ওমকারেশ্বর ঘোরার ট্যুর গাইড, যেখানে তোমাদেরকে দেখাবো কী করে কম খরচে ওমকারেশ্বর ঘোরা যায়। চলো, আমাদেরকে হাওড়া, কলকাতা বা শিয়ালদা থেকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে ইন্দোর রেলওয়ে স্টেশন, যেটা উজ্জয়নের কাছে। চলো ঝটপট দেখে নিই যে আমাদেরকে যে ওমকারেশ্বরে যেতে হবে তার জন্য আমরা ইন্দোর স্টেশন যাব, তার জন্য কী কী ট্রেন আছে। হাওড়া স্টেশন থেকে প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শনিবার করে ছাড়ে শিপ্রা এক্সপ্রেস, যেটি পৌঁছায় রাত 12টার পরে ইন্দোর রেলওয়ে স্টেশন। ও তারপরে সেদিনকার ওখানে কিছুক্ষণ ওয়েট করে তোমাদেরকে পৌঁছাতে হবে এই ওমকারেশ্বরে। আর কেউ যদি দিনার দিন পৌঁছাতে চায়, সেই ক্ষেত্রে প্রতিদিনই ট্রেন আছে হাওড়া, শিয়ালদা অথবা শালিমার থেকে বিলাসপুরগামী। আর সেই বিলাসপুর থেকে তোমাদেরকে যে কোনো ট্রেন ধরতে হবে যেগুলো ইন্দোর যায়। বিলাসপুর থেকে ইন্দোর যাবার অনেক ট্রেনই আছে, যেমন আমি নর্মদা এক্সপ্রেস ধরে পৌঁছেছিলাম উজ্জয়নে। তোমরা নর্মদা এক্সপ্রেস ধরে পৌঁছাতে পারো ইন্দোর রেলওয়ে স্টেশনে। ওকে, ট্রেনগুলো আমরা দেখে নিলাম। এবার ট্রেন দেখার পরে আমাদেরকে পৌঁছাতে হবে স্টেশন থেকে একদম ওমকারেশ্বর মন্দিরের কাছে। কিভাবে যাব? আমি বাসে গেছিলাম, বা তোমরা যদি চাও তোমরা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িও নিতে পারো, এটাও পাওয়া যায়। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে যাবে। তবে আমি বাড়ি ফিরেছিলাম, কিন্তু যখন ফিরেছিলাম তখন আমি কিন্তু ওখানে শেয়ারিং ট্রাভেলারে করে ফিরেছিলাম। তো প্রত্যেকটা অপশান কিন্তু এখানে অ্যাভেলেবেল, আর খুব কম খরচে তোমরা ঘুরতে পারবে। চলো ঝটপট দেখে নিই যে আমরা কিভাবে গেছিলাম আর গিয়ে কোথায় হোটেল নিয়েছিলাম। ইন্দোর স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা সকালের দিকে শেয়ারিংয়ে পৌঁছাতে পারবে। কোথায়? একদম ওমকারেশ্বর মন্দিরের কাছের বাস স্ট্যান্ডে। এখানে দুটো বাস স্ট্যান্ড আছে, পুরনো ও নতুন। এই বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য তোমাদেরকে এখান থেকেই গাড়ি নিতে হবে। পুরনো বাস স্ট্যান্ড মানে যেটা হচ্ছে মন্দিরের একদম কাছে, সেই পর্যন্ত যাওয়াটাই সব থেকে ভালো। আমরা সেখানেই গেছিলাম। সেখান পর্যন্ত যাওয়ার জন্য বাস আর এরকম 4 চাকা তোমরা পেয়ে যাবে শেয়ারিংয়ে যাবার জন্য, যেখানে 300 থেকে 350 টাকা নিয়ে থাকে। তবে বার্গেন করলে তোমরা 250 টাকাতেও পৌঁছে যেতে পারো। সবাইকে বলবো, কেউ নতুন বাস স্ট্যান্ডের কাছে কিন্তু যাবে না।
বাসে করে আসলে বিশাল বড় একটা প্রবলেম, অনেক সময়ও লাগছে। আর বাসের আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে নতুন বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এখন এখান থেকে আমরা নতুন বাস স্ট্যান্ড থেকে সোজাসুজি যাচ্ছি পুরনো বাস স্ট্যান্ডে। পুরনো বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আবার হেঁটে যেতে হবে আমাদেরকে 300-400 মিটার, যেখানে ভালো ভালো হোটেলগুলো আছে। দেখি গিয়ে কোথায় থাকা যায়। এই হচ্ছে পুরনো বাস স্ট্যান্ডের কাছে আমরা এলাম এই জায়গায়। এখন আমরা হাঁটতে যাই কোথায় দেখি আমরা নিতে পারি আমাদের জন্য রুম। আমরা এখন হাঁটতে হাঁটতে এই রাস্তাটায় ঢুকেছি। পুরনো বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। এখান থেকে আগে নাকি অটো চলতো, এখন আর অটো টোটো এগুলো চলছে না, এই রাস্তায় চলতে দেয় না। আমরা একদম চলে এসেছিলাম যেখানে ভিআইপি পাস কাউন্টার আছে, ঠিক তার কাছে। এখানে নিয়েছিলাম আমাদের হোটেল। আমার হোটেল থেকে বা ধর্মশালা থেকে একদম মন্দির ভিজিবল। 3 নম্বরটাতেও লোক থাকবে, 4এও লোক আছে পাক্কা। বাজা ওই দেখো 3 নম্বরেও লোক থাকবে। এই হচ্ছে ধর্মশালায় আমরা আছি, দেখে মনেই হচ্ছে না ধর্মশালা। উল্টে বলবে। হ্যাঁ, আমরা ওই যে এই ফ্লোরটাতে আছি ওপরে। এই এখন এসে পৌঁছালাম আমরা আমাদের হোটেলের কাছে বা মন্দিরের একদম কাছে, মন্দির একদম পাশে। একদিনের জন্য নিয়েছি, কথা বলে নিয়েছি যে বিকেল 3টে-4টে পর্যন্ত এখানে থাকবো। মানে আমার রুমটা একবার তোমাদেরকে দেখাই, এত গরমে যাত অবস্থা। এই হচ্ছে এসি, যে ধর্মশালায় আছি। এই হচ্ছে রুম, খুব সুন্দর বেড, একদম এরকমই। আর যে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে জানলা, এই জানলা থেকে আমি জানলাটা খুললেই মন্দির দেখতে পাবো। এই যে জানলা খুললেই মন্দির দেখা যাচ্ছে। একবার দেখা, সামনে নিয়ে গিয়ে কি সুন্দর লাগছে মন্দির, ওয়াও। তো এই হচ্ছে কিছুটা ধর্মশালা, যে ধর্মশালাটায় আছি। ধর্মশালা মানে এরকম নয় যে খুব অন্যরকম। এই ধর্মশালাটাতে লিফট পর্যন্ত আছে, আর ঠান্ডা জলের সুবিধা আছে, যেটা একদম বাইরে আছে। দেখি জলটা কোথায়, এখানে একদম পুরো ঠান্ডা জল, জলের খরচা বাঁচিয়ে দিলাম পুরো। এবার চলো ফ্রেশ হয়েই কিন্তু বেরিয়ে পড়তে হবে। এখন 5টা 18 বাজে, 7:30টায় এখানে মন্দির আরতি হয়, নর্মদা নদীতে আরতি হয়। আর তারপরে মন্দিরে ভাবছি যে আরতি দেখে তারপরে মন্দিরে দর্শন করতে যাব, আরতি শেষ হওয়ার পরে। রাতের কাজ আজকে এটাই। এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন ধর্মশালা। ধর্মশালায় লিফট, হ্যাঁ, এটা ভাবা যায় না। ব্যাপক সুন্দর। ওকে, এবার আমরা এসে পৌঁছালাম কোথায়, ওমকারেশ্বরের কাছে। আর আমি যেখানে আছি দেখতে পাচ্ছ এই আশ্রমটা এত সুন্দর একটা জায়গা যে এই আশ্রমের মধ্যে যে একটা লিফট থাকতে পারে এটা তো আমার কাছে জানা ছিল না। আর আশ্রমের জানলা থেকে আমি বসে ভিউ, রুম থেকে আমি মন্দির দর্শন করছিলাম যখন খুশি। তো এই জন্য কিন্তু আমি এই আশ্রমটাকে চুজ করেছিলাম। এখানে আরও কিছু হোটেল আছে, সেগুলো তোমাদের দুটো একটা দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের অসুবিধা হবে না। এই হচ্ছে ভাই, এখানে এই হোটেলের ইনি থাকেন। আর দুটো রুম আছে ওনাদের কাছে। आपके पास 2 रूम है ना, 2 होटल है ना? हाँ। जो व्यू वाला होटल है उसका नंबर भी यही है ना? उस होटल का नाम क्या है? শ্যাম বিহার। वो होटल का नाम है শ্যাম বিহার। তো যদি ওখানেও মনে হয় তোমরা ওখানেও যেতে পারো। এই হোটেলটা ঠিক এখান থেকে গিয়ে আমি হোটেলটা দেখেছিলাম, কিন্তু আমার রুম খুব পছন্দ হয়েছিল, রুম অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য লাস্টে আমি এই আশ্রম নিয়েছিলাম। এই রুমটা থেকে কিন্তু যে ভাইয়ের মানে হোটেল আছে সেই রুমটা থেকে কিন্তু একদম 3টে রুম থেকেই দেখা যায় মন্দিরকে সামনে থেকে। ঠিক আছে, মিলতে। ব্যাস, এবার আশা করি বুঝতে পারলে। এইবার ওমকারেশ্বরের দর্শন কী করে করবে। দেখো, ওমকারেশ্বর এমন একটা জায়গা যেখানে সারা বছরই বলতে গেলে ভিড় হয়, বৃষ্টির টাইমটা বাদে। বৃষ্টির টাইমে এখানে অনেক সময় মানে বন্ধই করে দেয় দর্শন করা। তাই জন্য তোমরা কি করবে, উজ্জয়নের মতনই ওমকারেশ্বরেও 300 টাকা টিকিট করো। টিকিট করে যখন খুশি দর্শন করো। ওখানে কিছু স্লট থাকে ওদের ওয়েবসাইটে। আর যদি নর্মাল লাইনে দাঁড়িয়ে দর্শন করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর টাইম লাগে, হাতে প্রায় 3-4 ঘন্টা রাখবে। যাদের হাতে সময় কম থাকবে তাদের জন্যই তো ভিআইপি দর্শন হয়। তাই গুগলে গিয়ে সার্চ করবে ওমকারেশ্বর ভিআইপি দর্শন, আর তারপরে খুলে যাবে ওমকারেশ্বরের এই পেজটা ওপেন করার পরেই তোমরা এখানে দেখতে পারবে কোন ডেটের কোন স্লটে তোমরা দর্শন করতে চাও। আমি বলবো, যদি তোমরা আগামীকালের দর্শন করতে চাও তাহলে 2 দিন আগে এই স্লট অবশ্যই বুক করে রাখো। আর সেই দিনটা যদি খুব বেশি জনপ্রিয় দিন হয়, যেমন নীল ষষ্ঠী, যেমন কোনো সোমবার, তাহলে বলবো প্রায় 3-4 দিন আগেই সমস্ত কিছু করে রেখো। এরপরে নাম, এজ, জেন্ডার, আধার নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে অ্যাড পার্সন করতে হবে। আর তারপরে 1জন 2জন নাকি 3জন কতজন করে 300 টাকার বিনিময়ে বুক করে নিতে হবে তোমাদেরকে এই শ্রী ওমকারেশ্বরের ভিআইপি দর্শন করার এই ভিআইপি পাস। এছাড়া তোমাদের আরও একটা কথা বলে দিই,
এখানে এই যে বিভিন্ন রকমের টাইমিংয়ের স্লটগুলো থাকে, এই টাইমিংয়ের স্লট কিন্তু কোনো কিছু ডিপেন্ড করে না যে তোমাদের এই টাইমেই যেতে হবে। তোমরা যে কোনো টাইমের স্লট কেটে তোমরা সারাদিন ধরে যে কোনো সময় যেতে পারো। এটা কিন্তু ওমকারেশ্বরের খুব ভালো একটা নিয়ম। এখন আমি ওমকারেশ্বরের যে মেন ওয়েবসাইট আছে ওখান থেকে কালকের স্লট বুক করছি। এখানে স্লটের সিস্টেমটা হচ্ছে সকালবেলা 7টা থেকে 8টা 9টা এরকম স্লট আছে, 10টা থেকে 12টা, 2টো থেকে 4টে, আবার রাত্রেবেলা 8টা থেকে 10টার এরকম স্লট আছে, 6টা থেকে 8টার স্লট আছে। তো আমি জানতাম না যে স্লটটা ঠিক কেমন হয়। এখন আমি হচ্ছে গিয়ে কালকে স্লট বুক করছি, আজকের কোনো স্লট নেই। চলো আপাতত এগুলো সব বুক করে নিই কালকের জন্য স্লট। তোমরা কিন্তু এই ভুলটা করবে না, তোমরা আগে থেকে একটু স্লটটা বুক করবে। যে ভুলটা আমি করিনি, মানে কালকের জন্য অ্যাভেলেবেল আছে, কালকেই আমাদের দর্শন করার কথা। মোটামুটি সকালবেলা হোক বা বিকেলবেলা হোক দর্শন করতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে, ওই জন্যই সকালের দিকেই আমরা দর্শন করবো। আর আমরা এই যে স্লটটা কেটে নিলাম, এই স্লটটার এরকম কোনো নিয়ম নেই যে বিকেলবেলাকেই আমাকে 4টের সময় এসেই 2টো থেকে 4টের যে স্লটটা ওটা আমাকে ওই সময় দর্শন করতে হবে। এটা খুব ভালো লাগলো এই ব্যাপারটা। আর এখন আপাতত বেরিয়ে পড়েছি। এই হচ্ছে পুরো মন্দিরের করিডোর, দেখছি দাঁড়াও। ও মা, হেভি সুন্দর জায়গা। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমাদের একদম হোটেল থেকেও, মানে আমাদের একদম যে ধর্মশালায় আছি সেখান থেকেও, ঘরের ব্যালকনি থেকে, ঘরের শুয়ে শুয়ে আমরা দেখতে পাচ্ছি ওমকারেশ্বর মন্দির, এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। কি সুন্দর লাগছে। যতক্ষণ এখানে সূর্যের আলো আছে ততক্ষণ এই নর্মদা নদীর ওপরেই হয় নৌকা বিহার, যেখানে প্রতি জন হিসেবে প্রায় 100 থেকে 150 টাকা নিয়ে থাকে এরা এই নৌকো বিহার করার জন্য। আমরা বার্গেন করে একটু 400 টাকায় করে নিয়েছিলাম। সেফটি ফার্স্ট, তাই এটা আগে পরে নিয়েছি। আর এখন আপাতত আমরা নৌকো বিহার করছি। বিকেলবেলার যে টাইমিংটা সেটা কিন্তু নৌকো বিহার করার একটা খুব সুন্দর টাইমিং। আপাতত এরপরে তোমাদের ইচ্ছে মতন 15, 20 মিনিট, 25 মিনিট যেমন সময় ধরে ঘুরবে তেমন টাকা তোমাদেরকে চার্জ দিতে হবে এই নৌকো বিহার করার জন্য। আমরা প্রায় 15 মিনিট মতন ঘুরেছিলাম এই নৌকো বিহারে। আর এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গকেও তোমরা নর্মদা নদী থেকেও দর্শন করতে পারবে। এছাড়া মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি এখানের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এগুলোর সমস্ত ঘাটগুলোকেও তোমরা ঘুরে দেখতে পারবে এই নৌকো বিহার করতে করতে। এইভাবেই কাটবে আজ আমাদের বিকেলটা। দারুণ, হর হর মহাদেব। নৌকা বিহার শেষ হতেই আমরা চলে এসেছিলাম আরতি ঘাটের কাছে, যেখানে এই নর্মদা নদীর আরতি হয় প্রতিদিন সন্ধেবেলায় 6টার সময়। সন্ধে আরতির পরে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের ভিড় কিছুটা কমে যায়। তখন যদি মনে হয় কেউ লাইনে দাঁড়িয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবে, তোমরা অবশ্যই করতে পারো। যারা কাছাকাছি জায়গা থেকে আসে তারা দিনাদিন দর্শন করে চলে যায়, সেই জন্য ভিড়টা কিন্তু বেশ কম থাকে। এখানের সবথেকে জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা প্রতিদিনই খাওয়া দাওয়া করেছিলাম প্রতি বেলাতেই, এই রেস্টুরেন্টেই তোমাদের খাবার রিকমেন্ডেশন রইল, কারণ এখানের সব খাবার তোমাদের ভালো লাগবে না। এখানের সমস্ত রেস্টুরেন্টে তোমরা ভেজ খাবার পাবে, তাই কোনো চিন্তা নেই। রাতে এইখানে খাওয়া দাওয়া করলাম, ব্রাহ্মণ ভোজনালয়। ব্যাস, প্রথম দিন এসে আমরা আরতি দেখলাম, কিছু এখানে লোকাল ফুড খেলাম, এসব করে ঠোরে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ পরের দিন যাদের মনে হবে জেনারেল লাইনে দাঁড়িয়ে দর্শন করবে, যারা ভিআইপিতে করার করবে। তো চলো পরের দিন আমি ঘুম থেকে উঠে কি করেছিলাম সেটা তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। সবাইকে সুপ্রভাত। এখান থেকে মন্দিরের দৃশ্য তো অসাধারণ। আমি যেখানে আছি এখনই চলে যাব আমি সকাল সকালই ভিআইপি দর্শনে। আমি যে টিকিটটা কেটেছি সেই টিকিটে আমি আর মা বেরিয়ে পড়লাম। এখন এখানের যে ভিআইপি পাস দেওয়ার জায়গাটা আছে ওখানে গিয়ে হাতে ব্যান্ডটা পরে নেব। ওই যে আমাদের প্রীতম দাস আধার কার্ড, অনলাইন মায়ের নামটা এসছে, মায়ের হাতে প্রথমে
দেখো দেখো এই কোন দিক দিয়ে গেলে সুবিধা জিজ্ঞেস কর না। किस साइड से जाना सही रहेगा टाइम। এই যে ব্যান্ডটাতে কিন্তু লেখা আছে প্রীতম দাসের টিকিট, আধার নাম্বারের লাস্টের ডিজিট, আর কটা থেকে কটা স্লট নিয়েছিলাম আমি, 11 তারিখ 2টো থেকে 4টে স্লট, আর এই যে 5:37 কিন্তু আমি যাচ্ছি। তো এটা কিন্তু তোমরা এই মানে যে 2টো থেকে 4টের মধ্যেই তোমাদের দর্শন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই পাসটা আজকে সারাদিনে করে নিয়েছো মানে যখন খুশি দর্শন করো রাত 8টা পর্যন্ত। চলে এসেছি আমরা একদম জেনারেল গেটের কাছে, সাথে হচ্ছে এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, জেনারেল এন্ট্রি গেট, আর এখানে হচ্ছে এন্ট্রি উইথ রিস্ট ব্যান্ড। অসাধারণ লাগছে কিন্তু মন্দিরের ওপর থেকে এই নদীর দৃশ্য। ওই পাশে এই ওপরে হচ্ছে পুরোটাই জেনারেল লাইন, আর আমরা যাচ্ছি কিন্তু একদম ভিআইপি লাইন দিয়ে। इधर खुल रहे आते ওকে, এই এখান থেকে আমরা খুলে ফেললাম, এবার ঢুকছি আমরা ভিআইপি দর্শনে। ভিআইপি দর্শন করতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট মতন সময় লেগেছিল লাইনে দাঁড়িয়ে দর্শন করতে। তাই যাদের হাতে সময় কম থাকবে, মানে একদিন এত দূর থেকে গিয়ে আমরা দর্শন করছি যেহেতু, তাই জন্য আমি মনে করি যে 300 টাকা বাঁচানোর চেয়ে 300 টাকায় ভিআইপি দর্শন করা অনেক ভালো, কারণ এখানে লাইন প্রচুর বড় হয়, যেখানে 4-5 ঘন্টা সময় লাগতে পারে। দারুণ দর্শন করেছি, দারুণ দারুণ। এরপরে আমরা সুন্দর দর্শন করে মন্দিরের ভেতরে থাকাই বিভিন্ন আরও দেব দেবতার যে মূর্তি আর মন্দির আছে সেগুলো দেখে নিলাম। এগুলো ঘুরতেও তোমাদের ওই আধ ঘন্টা মতন সময় লাগবে, পারলে তোমরাও দেখে নিতে পারো। এরপরে হোটেলে এসে রেস্ট করে কিছু খাওয়া দাওয়া করে আজ আমরা বেরোবো এই নর্মদা নদীর পরিক্রমায়, যেটা পায়ে হেঁটেই এই মন্দিরের চারপাশ দিয়েই করা যায়, যেটার রাস্তাও আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে যাব পরিক্রমার জন্য। ব্রিজ থেকে নামার পরে বাঁ দিকে আমরা মন্দিরের দিকে গেছিলাম, আজ আমরা ডান দিকে যাব এই নর্মদা পরিক্রমায়। আগের দিন যেখান থেকে বোটিং করেছিলাম সন্ধ্যেবেলা এসে ঠিক এই রাস্তাটার পাশ দিয়েই চলে যাচ্ছে কিন্তু একটা রাস্তা, যেটায় আমরা এই পরিক্রমা মার্গে সমস্ত জায়গাগুলো ঘুরতে ঘুরতে যাব, সব মন্দিরগুলো। ছোটা পথ আসার পরে এইখান থেকে রাস্তাটা ওপর দিকে উঠছে। হ্যালো। এই রাস্তায় প্রথমেই আমরা পাবো কেদারেশ্বর মন্দির, যেটি এখানের বহু প্রাচীন একটি মন্দির এই নর্মদা পরিক্রমা মার্গের। ওমকারেশ্বর এসে নর্মদা পরিক্রমা কেন করা হয় সেটা সহজভাবে বলতে গেলে হিন্দু ধর্মীয় বিশ্বাসে নর্মদা নদীকে অত্যন্ত পবিত্র দেবীরূপ মনে করা হয়। বিশ্বাস করা হয় নর্মদা দর্শন, স্মরণ ও তীর্থস্থান পুণ্যদায়ক। ওমকারেশ্বরের বিশেষত্ব হলো এখানে নর্মদা নদী মন্ধাতা দ্বীপকে ঘিরে প্রবাহিত হয়েছে, আর এই দ্বীপের আকৃতি ওমের মতন বলে বিশ্বাস করা হয়। গুগল ম্যাপ অনুযায়ী সেটাই মনে হয়। তাই ওমকারেশ্বরের শুধু জ্যোতির্লিঙ্গ দর্শনের স্থান নয়, ওমকারেশ্বর নর্মদা উপাসনা ও পরিক্রমার অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তবে একটা বিষয় পরিষ্কার, ওমকারেশ্বর এসে যে ছোট পরিক্রমা করা হয় সেটাকে সম্পূর্ণ নর্মদা পরিক্রমা বলা হয় না। এখানে সাধারণত মন্ধাতা দ্বীপ ও ওমকারেশ্বর মামলেশ্বর তীর্থক্ষেত্রকে ঘিরে পরিক্রমা করা হয়, যেটা আজ আমরা করব। কেদারেশ্বর মন্দির দেখে আমরা এখন এসে পৌঁছেছি নর্মদা নদীর একটি সঙ্গমস্থলে। এখানে অনেকে স্নানও করেন, আজ আমরাও স্নান করব আর নর্মদা নদী থেকে তুলে নেব বেশ কিছু শিবলিঙ্গ, মানে যে কোনো পাথর। জানোই, মনে করা হয় যে নর্মদা নদীতে থাকা যে কোনো পাথরই হলো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। আমি পাথর পেয়েছি ঠিক এরকম, যা পাথরই নেব সবই কিন্তু মহাদেবের মতন, আর এই পাথরটা আমার সব থেকে ফেভারিট লেগেছে। এই পাথরটাও কিন্তু মহাদেব। এই যে নর্মদা নদী দুপাশ থেকে এসে মিশছে, এই সঙ্গমেই আমরা করলাম স্নান, আর এখন চলে এসেছি এই হচ্ছে ঋণমুক্তেশ্বর মহাদেবের কাছে পেছনেই। মহাকালেশ্বরের মতন এখানেও ঋণমুক্তেশ্বর মহাদেব আছে।
যেখানে এসে তোমার জীবনের সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব হয়তো এই মহাদেবেরই থাকেন, যদি তোমরা ভক্তি শ্রদ্ধার সাথে এই মহাদেবের কাছে সেই ঋণ মুক্ত করে দেওয়ার কথা বলো। খুব বেশি বয়স্করা কিন্তু এই রাস্তাতে না আসাই ভালো, যাদের হাঁটুর সমস্যা আছে। আর যারা শীতকাল বা বর্ষাকালের পরে আসছো তাদের জন্য তো এই পথটা অসাধারণ সুন্দর হতে চলেছে। আমরা যেহেতু গরমকালে গেছিলাম তাই আমাদের বেশ কষ্ট হচ্ছিল, আমার মায়ের বেশ কিন্তু কষ্ট হয়েছে, তাই আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম। যাত্রাপথে একটা পাবে তোমরা রাধা কৃষ্ণ মন্দির। এই রাস্তায় যেতে যেতে তোমরা এরকম অনেক দেব দেবতার মূর্তি দেখতে পাবে, যেটা তোমাদের এই জায়গাটাকে আরো বেশি আকর্ষিত করে তুলবে। এরপরে বেশ কিছুটা দূরে এসে পেলাম মা কালিকা মন্দির। তোমরা এই কালিকা মন্দিরও দর্শন করবে। এরপরে এসে পৌঁছালাম এখানের গৌরী সোমনাথ মন্দিরে, যেটি এখানকার ওমকারেশ্বরের সবথেকে জনপ্রিয় একটি 3 তলা বিশিষ্ট মন্দির। বিশাল বড় একটা শিবলিঙ্গ। এখন আমি দোতলায় যাচ্ছি, যেখানে আছেন কোটেশ্বর মহাদেব। কোটেশ্বর মহাদেব, এর পাশ দিয়ে আবার সিঁড়ি আছে উপরে ওঠার। এখান থেকে যাব আমরা এখন 3 তলায়। এখানে আছে সিদ্ধেশ্বর মহাদেব। मतलब तीनों का क्या मतलब? पांडवों के समय से स्थापित है ये तो। अच्छा तीनों। जो वो शिवलिंग था बड़ा वाला जो हाँ। है वो पहले सफेद था, उसमें अपना पूरा भूत भविष्य काल लिखता था अच्छा तो अभी तीनों वर्तमान का। तो वो बताता हूँ, वो तीनों वर्तमान का लिखता था, तीनों का कि अपन पहले क्या थे, मरने के बाद क्या बनेंगे। तो मुगल शासन था उस समय, औरंगजेब जो था वो यहाँ आया था दर्शन के लिए कि मैं देखता हूँ मेरा जन्म क्या होगा अगले जन्म में। अच्छा ये स्टोरी। हाँ मुगल बोले शासन है, हाँ। तो वो आया तो उसका जन्म उसको सुअर का लिखा था कि मैं मरने के बाद सुअर बनूंगा। तो उसने क्रोधित होकर मुगल शासन ने इन पे आक्रमण किया था, शिव जी पे, पूरे मंदिर पे। तो शिव जी को खंडित करने का सोचा था, तोड़ने का। तो वो टूटे नहीं, तो फिर उनके शासन में उनको जलवाया था, आगे लगा के जलवा दिया था। जब से चटक गए ना, रेखाएं रेखाएं उनमें, वो तब से ऐसे रुक गए। अच्छा तब तो दिखाई नहीं देता। तब से दिखाई नहीं देता। अच्छा और ये दोनों का क्या है? ये तो सिद्धेश्वर कोटेश्वर भगवान है, तो उसी समय के स्थापित है, उनमें दिखता था खाली। अच्छा सिर्फ उनमें दिखता था। अच्छा খুব সুন্দর একটা জায়গা, খুব উঁচু, ওই জন্য মাকে নিয়ে যাইনি। মানে এইটুখানি মন্দির, তারপরে এখানে 3 তলা। এরপর আমরা এসে পৌঁছালাম সেই 90 ফুট শিব মন্দিরের কাছে, যেখানে বিশাল বড় এক শিব মূর্তি আছে। এখানে মা রাজরাজেশ্বরী মন্দির আছে। এরপরে এই জায়গাটাকে দেখলাম, আর দূর থেকেই দেখা যায় আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি, যে জায়গাটায় এখন কাজ চলছে আগামী দিনের জন্য, যেখানে একটা বিশাল বড় মন্দিরের করিডোর বানানো হচ্ছে। এরপরে এসে পৌঁছালাম বহু পুরনো সেই সিদ্ধেশ্বর মহাদেব মন্দির, যা মুঘল সাম্রাজ্যের সময় গুড়িয়ে দেওয়া হয়েছিল। আজও খোলা ছাদে পুজো হয় এই মন্দিরে। এত গরমের মধ্যে বয়স্করা থাকলে খুব কম আনার চেষ্টা করো। আমার মাকে নিয়ে আসাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে পুরো এখন। মায়ের বিশাল কষ্ট হচ্ছে হাঁটুর ব্যথার জন্য। ও ফাইনালি চলে এলাম এই জায়গাটায়। সময় আপডেট প্রায় 2:30-এর কাছাকাছি, সকাল 8টায় বেরিয়েছিলাম। আমাদের প্রায় 5 ঘন্টা মতন সময় লেগেছিল এই মন্দিরের চারপাশে নর্মদা পরিক্রমা করতে। এরপরে আমরা সোজা চলে গেছিলাম মামলেশ্বর মন্দির দর্শন করার জন্য। বলা হয় যে ওমকারেশ্বর দর্শন করে মামলেশ্বর দর্শন করতে হয়, তাহলেই নাকি সম্পূর্ণ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হয়। এখানে 2টো রাস্তা আছে মামলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য, একটা সিঁড়ি আর একটা এরকম রাস্তা। এটার মধ্যে সমান রাস্তা, এটা বেশ ভালো। একদম এরকম করে চলে যাবে তোমরা মামলেশ্বর মন্দিরে। আর এই যে সেই জায়গা, এটা খুব সুন্দর লাগছে। দেখো এখানে সবাই স্নান করে। মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে তোমাদের ওই 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে। আমরাও দাঁড়িয়ে দর্শন করে নিলাম। মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেব মন্দির।
ভেতরে খুব সুন্দর দর্শন করলাম। বাপরে, পার হয়ে যাচ্ছে না, এত গরম। এই ব্রিজটাকে বলা হয় ওমকারেশ্বরের স্কাই ওয়াক। আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চিন্তা করছি যে আজকে কি হেঁটেছি, কোথায় গেছিলাম। বাপরে, একবার দেখাই তোমাদের। ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে, আর তার পাশে এই হচ্ছে শিব মূর্তি। আমরা এইখানে গেছিলাম, এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এই দিক ঘুরে কোথায় এসেছি, প্রায় সব মিলিয়ে মনে করি যে 7-8 কিলোমিটার আজকে আমরা হেঁটেছি মনে হয়। ব্যাস, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কি করেছি। আমি নর্মদা পরিক্রমাও করেছি। যাদের মনে হবে নর্মদা পরিক্রমা করবে তারা শীতকালে করবে, আর বর্ষার একটু আগে আগে করবে, যখন চারিদিক গ্রিনারি হয়, বা বর্ষাটা শেষ হওয়ার পরে করবে। গরমকালে কিন্তু প্রচুর গরম এসব জায়গায়, কারণ গাছপালার পরিমাণ খুব কম, কিন্তু পাহাড় যখন সবুজ হয়ে যায় তখন আলাদাই লাগে সব জায়গা। তো এই হচ্ছে কিছুটা ওমকারেশ্বর তোমরা কীভাবে ঘুরবে। যখন নর্মদা পরিক্রমা হয়ে গেল সারাদিনে, হয়ে যাওয়ার পরে তোমরা তারপরে চলে আসো একদম ওই শেয়ারিং বা নিজের পার্সোনাল গাড়ি যাই করো না কেন, পার হেড 300-400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। 4 চাকা পেয়ে যাবে 1600 থেকে 2000 টাকা নিয়ে। চলে আসো ইন্দোর স্টেশন। রাত্রেবেলা 10টা-11টার সময় ট্রেন, আমাদের ট্রেন ধরো, চলে যাও আবারও হাওড়াতে। এবার এই প্ল্যানটা তোমরা উজ্জয়নের সাথেও করতে পারো, যেটা আমি উজ্জয়ন আর ওমকারেশ্বর নিয়ে, মানে মহাকালেশ্বর আর ওমকারেশ্বর নিয়ে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। এই ভিডিওটা শেষ করার আগে আমরা দেখে নিই যে আমরা 3-4 জন যদি ঘুরতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা সিঙ্গেল মানুষের কেমন খরচ হতে পারে। এবার দেখে নিই এই ট্যুরে 3 জনের খরচ কেমন হতে পারে। ট্রেনের টিকিটের খরচ 780 টাকা স্লিপারে, 3 জনের আপ ডাউনের খরচ 380 করে 2340, টোটাল খরচ 4680 টাকা। হোটেলে একদিনের জন্য নিতে হবে, তাই খরচ হবে মাত্র 1500 টাকা। দুদিনের জন্য নিলে যদি রাত পর্যন্ত থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু আরও একদিন বাড়াতে হবে। খাবারের খরচ 1500 টাকা, পূজার বুকিং আর দর্শনের খরচ 900 টাকা। সাইট সিন তো পায়ে হেঁটেই ঘুরবো। টোটো অটোর জন্য আমি এক্সট্রা খরচ 100 টাকা ধরে রাখলাম। শেয়ার কার আপ ডাউনের খরচ 900 টাকা, 3 জনের আপ ও ডাউনের খরচ 1800 টাকা। তাহলে এই ট্যুরে 3 জনের খরচ এসে দাঁড়াবে 10,480 টাকা, একজনের খরচ হবে 3,490 টাকা। ব্যাস, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে ওমকারেশ্বরে কেমন খরচ হতে পারে। আর যদি উজ্জয়নটাকে অ্যাড করো, ওই খরচ দুটোকে অ্যাড করে নেবে, তাহলে তোমাদের খরচ বেরিয়ে গেল। খরচাপাতি দেখে নিলে, সব কিছু দেখে নিলে। আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের হেল্প করে দেবো। ইনস্টাগ্রামকে ফলো করে দিও। চলো, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। সবাই একসাথে বলো হর হর মহাদেব।